আচ্ছা, আমার পাশে একজন আমার ডাক্তার বসে। এই কারণেই বলবো, একদিকে প্রথমে আমার কাছে যখন আসে তখন আমার পেশেন্ট হিসেবেই এসেছিল। যাই হোক, এখন দীর্ঘদিন হয়ে গেল, এবার বন্ধু হিসেবেই পরিগণিত হয়েছে। এইভাবে আমরা কথাবার্তা বলি। যাই হোক, একজন ডক্টর কাম আমার একটা পেশেন্ট কিছুদিন আগের ব্যাপার আমার কাছে এসেছিল। ওনার নিজের ইতিহাসটা নিজে কি বলবেন? হ্যাঁ, স্যারের আমার কাছে আমি কাছে আসি প্রায় বছর দুয়েক আগে। কি হয়েছিল ব্যাপারটা? অ্যাকচুয়ালি আমি গত প্রায় 29-30 বছর ধরে একটি বিরল অসুখে ভুগছিলাম। এই অসুখটির নাম মেডিকেল সায়েন্সের ইয়েতে খুব জটিল, রাইনোস্পোরোডিসিস বলা হয়। যাই হোক, সেটা একটা পলিপেটাল মাস যেটা বারবার রেকার করে। এটা নেচারই হচ্ছে রেকারেন্স। তো অ্যাকচুয়ালি যেটা আমি শুনেছিলাম যখন আমি ছাত্র জীবনে, যখন কত বছর প্র্যাকটিস করছেন? আমি প্র্যাকটিস করছি নয় করে 17 বছর হয়ে 17 বছর প্র্যাকটিস উনি করছেন। তো ওনারই নিজের প্রবলেম, যেটা কি কতদিন ভোগান্তি কি হয়েছিল? আমার যখন ক্লাস 11 থেকে 12 উঠি তখন আমার এই অসুখটা ধরা পড়েছিল আর কি। তো একদিন হঠাৎ করে রাত্রিবেলা মানে পড়তে পড়তে খুব মাথা যন্ত্রণা হতো। তখন হয়তো রাত জেগে পড়তো, তো পড়াশোনা করতে হতো, কারণ জয়েন্টের প্রিপারেশন ছিল, ছিল ক্লাস 11-12 পড়াশোনার চাপ অনেক বেশি ছিল। তা সেগুলো করার সময় রাত্রিবেলা খুব মাথা যন্ত্রণা হতো। একদিন হাঁচির সাথে সর্দি হয়েছিল হালকা মতো, তার সাথে হাঁচির সাথে মানে কাঁচা টাটকা ব্লাড, ফ্রেশ ব্লাড একদম এলো। তো ন্যাচারালি তখন খুব ভয় টয় পেয়ে যাই। তখন মানে বাবা আমাকে ইএনটি ডাক্তারবাবুর কাছে নিয়ে গেছিল। তার নাম ছিল জয়ন্ত চৌধুরী বলে আর কি। তিনি আমার প্রথম অপারেশন করেছিলেন। তো কিন্তু সেই অপারেশনটি সাকসেসফুল হয়নি। এবং তারপরে যেটা কত বছর বয়স? তখন আমার বয়স ওই ক্লাস 12 পড়ি আমি। তখন 17 বছর, 17 প্লাস 18 এরকম। এখন আর কি বয়স করবো হলো? এখন 46 বছর বয়স। 45 বছর বয়সে স্যারের কাছে অপারেশন করিয়েছি লাস্ট বার। আর সেই তার আগে থেকে কতবার অপারেশন? অনেকবার, সেভারাল টাইমস। মানে প্রথমবার ওই অপারেশনটা রেকার করার পরে ওটা তো আগে যতটুকু ছিল বা যতটা ব্লকেজ বা যতটা সমস্যা ছিল তার বহুগুণ আকারে ফিরে আসে। মানে অন্তত 10 টাইমস রিল্যাপস করে। তারপরে তো একটা ভয়ঙ্কর অবস্থা শুরু হয়। মানে তার এক বছর বাদেই, আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ছি বিএসসি, প্রথমে ফার্স্ট ইয়ারে তো আমি জয়েন্ট পাইনি। যাই হোক, তখন আমি যখন বিএসসি পড়ছি সেই সময় যখন ফিরে এলো, তখন মানে পুরো ভরে গেছে, নাক পুরো ভর্তি হয়ে ঠেলে বাইরের দিকে বেরিয়ে আসছে। আগে তো একটা ভেতরে অবস্ট্রাকশন ছোট মতো ছিল, বাইরের দিকে দেখাই যেত না। এখন তো তারপরে যেটা শুরু হলো, ঠেলে বাইরে বেরিয়ে আসা এবং তার সঙ্গে সিভিয়ার মাথা যন্ত্রণা, মাঝে মাঝেই রক্তপাত। তো তখন সেই ডক্টর অজিত শাহ অপারেশন করেছিলেন, নীলরত্ন সরকারের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন নাগের বাজারে। ওনার কাছে অপারেশন করানো হয়, ওনার কাছে অপারেশন করেও ঠিক হয় না। তারপরে দেশে ঘুরতে ঘুরতে দুলাল বোসের হাতেই মানে ম্যাক্সিমাম কলকাতার যত পুরনো পুরোনো দিনের যত স্বনামধন্য ডাক্তার, আমি যেটা নাম বলছি, একটা সময় কিন্তু তারা খুব স্বনামধন্য ডাক্তার, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো যাই হোক, তাদের কাছে পড়ে টড়ে কিছু লাভ হয়নি। তখন এন্ডোস্কোপিক সার্জারি ছিল না অবশ্য, ওই আনারই একটা আন্দাজের বেসিসে অপারেশন হতো। তো এখন তারপরে বহু বছর বাদে এলাম না সমস্যাটা গিয়ে হয় কিনা। এখন তো মেডিকেল সায়েন্স অনেক ডেভেলপ হয়েছে, এন্ডোস্কোপিক সার্জারি হ্যাঁ তারা অনেক কিছু শুনেছি। তো তারপরে আমি 4-5 জন ডাক্তারবাবুকে দেখিয়ে কনসাল্ট করি। কনসাল্ট করার পরে একদিন ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে স্যারের একটা ব্লগ দেখে ডক্টর মন্ডলের কাছে আসি। এসে তারপরে স্যার বলবেন যে কি নিয়ে আর কি। স্যার আমাকে অ্যাসিওর করেন যে এখন এটা খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট করলে, মানে অপারেশন করলে এটা সারবে। তো যাই হোক, তারপরে তার 1.5-2 মাস বাদে আমার একটা মেডিক্লেমের ব্যাপার ছিল, সেটাও একটু ম্যাচিওর করার পরে আমি অপারেশন করাই। এবং আজকে কতদিন অপারেশন হয়েছে 2024 সালে সেপ্টেম্বর মাসে। মানে 2024 সালে সেপ্টেম্বর মাস, মানে অপারেশনটা হয়েছে প্রায় 2 বছর হতে যাচ্ছে। তো এখন আজকেও আমরা এন্ডোস্কোপি করে দেখলাম, এর কোনো রেকারেন্স বা কোনো সমস্যা নেই। এই যে ব্যাপারটা, এর আগে এটা নিয়ে কত বছর সাফার করেছিল তুমি? আমি সেই শুরু হয়েছিল মানে যখন আমার 17 বছর বয়স, মানে 97-98 থেকে শুরু করে এই 2024 সাল অব্দি, তার মানে 25-26 বছরের 26 বছর ধরে একটা জিনিসকে বারবার সাফারিং এই কলকাতার সব ডক্টরকে নিয়ে বার অপারেশন করা হয়েছে। মোটামুটি 15-16 বারের মতো ব্যাপার হয়েছে। বিভিন্ন ডক্টর যারা খুব ফুল অ্যানেস্থেসিয়া করে আন্ডার জিএ, আর বাকি সব
আন্ডার এরিয়া। যাই হোক, সেটা বলছিল। যাই হোক, যে ধরনের প্রবলেম হোক না কেন, সেটা যদি খুব রেগুলারলি করা যায় তাহলে কিন্তু আপনারা আসুন, যে একটু সমস্যা নিয়ে স্যারের কাছে। মুক্ত হওয়াটা এমন কিছু ব্যাপার নয়। আর পলিশ তো অনেক ইজি ব্যাপার, যেটা অপারেশন হলে অনেকের ধারণা কিছু দিয়ে করে আবার এটা করবে। এই ধারণাটা প্রচণ্ডভাবে ভুল। এই কারণেই ভুল, দেখুন যদি পুরোপুরি সেই পলিপকে রিমুভ না করা যায়, তার অরিজিন থেকে যদি রিমুভ না করা যায়, তাহলে কিন্তু আমার কোনো অবস্থাতেই ঠিক হবে না। সেই পলিপ হোক, রাইনোস্পোরিডিসিস হোক, আর কোনো বিনাইন মাছ হোক। ধরুন একটা বিনাইন মাছই হলো, সেটা যদি কিছুটা কাটে কিছুটা ভেতরে থেকে যায়, তাহলে কিন্তু ডেফিনেটলি সেখান থেকে আবার রেখার করবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এটা রাইনোস্পোরিডিসিসের ক্ষেত্রে সেই একই রকমই ব্যাপার। এটাও কিন্তু একটা বিনাইন টিমও অন্যদিকে পলিগোয়াটাল মাছ বারবার রেখার করে, কিন্তু ঠিক মতো করলে কিন্তু করে না। এটা কিন্তু আজকে এই যে ডাক্তারবাবুর যে এতদিনের সাফারিং, সেই সাফারিংটা এই কারণেই হয়েছিল। তার 15-16 বার বা 17 বার অপারেশন করতে হয়েছিল, ফুল অ্যানাস্থেসিয়া দিয়ে 3 বার, এবং লাস্টে আমি করলাম, এবং এটা 2 বছর হতে যাচ্ছে, কোনো রেকারেন্স নেই। হ্যাঁ, অতএব এর মানেটা হচ্ছে মানে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারার যে একটা আনন্দ, সেটা একটা অন্যরকম পেত না, পেতেই না। মানে আমি প্রায় জীবনের অর্ধেকটা সময় 29-30 বছর মানে যে একটা মানুষের হাফ Half of অন্তত life, বটেই। half of life. আমি শ্বাসই নিতে পারলাম না, মুখ দিয়ে শ্বাস নিয়েছি রাতের পর রাত। হুম। মাথা যন্ত্রণার কষ্ট, মুখ দিয়ে শ্বাস নেওয়া, ঘুম ভেঙে যাওয়া বারবার, এবং অ্যাংজিওলাইটিক Okay, মেডিসিন নিয়ে ঘুমানো, এটা একটা ইয়ে হয়ে গেছে। এই বলেই আজকে ভিডিও শেষ করছি। দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো, দেখলে আপনাদের অনেকটা আইডিয়া হবে। অ্যাওয়ারনেস ভিডিও এই কারণেই আমি বারবার বলে থাকি।